অজিত পান্ডে গাইতেন, কৃষ্ণে কি ওই কংস কারায় বেঁধে রাখা যায়, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙবেই। তাই মাঝে মাঝে অপরাধীরা কারাবন্দী হয়ে থাকলেও অপরাধের দাপাদাপি কিন্তু বন্ধ হয় না। টাকা ফেললেই মিলতে পারে যখন তখন মোবাইলে কথা বলার স্বাধীনতা। হ্যাঁ, জেলের ভেতরেই, ওই জেলের ভেতরেই অবাধে বন্দীদের হাতে পৌঁছে যায় নিষিদ্ধ মাদক। জেলের মধ্যে কার্যত একটা সমান্তরাল প্রশাসন চালায় সাজাপ্রাপ্ত বন্দীরা। অভিযোগ, বকরার বিনিময়ে তা কার্যত চালনা করে কারা কর্তৃপক্ষই। কারা আধিকারিকদের একটা বড় অংশের মদতে জেলের মধ্যে বাড়তে থাকে অপরাধের কারবার। আর তাও নাকি এগুলো সব সংশোধনাগার। জোর করে অনশন তোলা নিয়ে বন্দীদের মারামারি এমন জায়গায় পৌঁছে গেল যে কমব্যাট ফোর্স নামাতে হলো দমদম জেলে। আর আলিপুর জেলে নিষিদ্ধ মাদক সহ গ্রেফতার হলেন স্বয়ং ওয়ার্ডেন। কিভাবে সংশোধনের একেবারে বাইরে চলে যাচ্ছে এই সংশোধনাগারগুলোই, এ নিয়ে আমাদের আলোচনা, এবং এই শুরুতেই আপনাদের দেখাবো দমদম সেন্ট্রাল জেলে ঠিক কি ঘটল। দেখুন, এই ছবি দমদম সেন্ট্রাল জেলের। ছবিতে যাদের দেখা যাচ্ছে তারা সকলেই বিচারাধীন বন্দী। মঙ্গলবার জেলের ভেতর যে কুরুক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় তাতেই আহত হন এরা। জেলের ভেতর বন্দীদের মারপিটের দৃশ্য রূপলী পর্দায় তো অনেক দেখেছেন। और कुत्ते मुझे बिल्कुल पसंद नहीं है। मुझे मौत की सजा सुनाई गई है वरदान। মঙ্গলবার এই ছবি বাস্তবে উঠে আসে দমদম সেন্ট্রাল জেলে, যখন সকাল থেকে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে বিচারাধীন বন্দী বনাম সাজাপ্রাপ্ত বন্দীরা, যা সামলাতে জেলের ভেতর নামাতে হয় কমব্যাট ফোর্স। জেল সূত্রে খবর, গত 3 দিন ধরে অনশন করছিলেন বিচারাধীন বন্দীরা, আর তা ভাঙার দায়িত্ব দেওয়া হয় সাজাপ্রাপ্ত বন্দীদের ওপর। প্রথমে হুমকির মুখেও বিচারাধীন বন্দীরা অনশন না ভাঙায় মোবাইল ফোনের অছিলায় তাদের ওপর চড়াও হয় সাজাপ্রাপ্ত বন্দীরা। সূত্রের দাবি, 2/14 নম্বর ওয়ার্ড থেকে একটি মোবাইল উদ্ধার হয়। অভিযোগ, সাজাপ্রাপ্ত বন্দীরা একটি সেলে গিয়ে দেখে বিচারাধীন বন্দীরা মোবাইল ফোন ব্যবহার করছে। দেখা মাত্রই বিচারাধীন বন্দীদের কাছে মোবাইল ফোন ব্যবহারের জন্য টাকা দাবি করে সাজাপ্রাপ্ত বন্দীরা। টাকা দিতে অস্বীকার করলে সাজাপ্রাপ্তরা এক বিচারাধীন বন্দীকে সপাটে চড় মারে। পাল্টা ওই বিচারাধীন বন্দীও সাজাপ্রাপ্ত বন্দীর গালে এক চড় কষিয়ে দেয়। এই নিয়েই দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল মারপিট এবং ইট বৃষ্টি। এমনিতেই পশ্চিমবঙ্গের জেলগুলিতে যত সংখ্যক বন্দী থাকার কথা, বাস্তবে তার থেকে অনেক বেশি রয়েছে। এনসিআরবির রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গের জেলগুলিতে যেখানে 20,916 জন বন্দী থাকার কথা, সেখানে রয়েছেন 21,523 জন। ফলে অস্বাস্থ্যকর পরিবেশে বন্দীদের থাকতে হয় গাদাগাদি করে। বিচারাধীন বন্দীদের পরিবারের অভিযোগ, এরপর আবার বিচারাধীন বন্দীদের ওপর প্রতিনিয়ত অত্যাচার চালায় সাজাপ্রাপ্তরা। জেল কার্যত নিয়ন্ত্রণ করে তারা। তাদের টাকা দিলেই মেলে ভালো খাবার, মোবাইল ফোন এবং নানাবিধ সুযোগ সুবিধে। তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়, আমরা খাবারের জন্য টাকা দিয়ে যাই, কিনে খেতে হয়। কেন এই টাকা কেন? সে কিনে তার ভিতরে খাবার পায় না তো ঠিক মতো। আপনি পয়সা দেবেন, সপ্তাহে 2,000-3,000 করে দেবেন, কিনে খাবেন, খাবার খেতে পাবেন। আর এমনি খাবারগুলাই ওরাই বিক্রি করে, যেগুলো সরকার থেকে খাবার আছে সেইগুলাই ওরা বিক্রি করে। কারা বিক্রি করে? যে সাজা আসামি যারা আছে। এসব নিয়ে বিচারাধীন বন্দীদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল। সেই সঙ্গে বিচার প্রক্রিয়ায় দেরির অভিযোগ তুলে সোমবার থেকে অনশন শুরু করে তারা। আর সেই অনশন ভাঙতেই মঙ্গলবারের সংঘর্ষ, জানিয়ে ক্ষুব্ধ বিচারাধীন বন্দীদের আত্মীয়রা। আজ 3 মাস বারাসাত করে জজ নেই, তারা বিচারের আশায় আজ 2 দিন অনশন করছে। সেই অনশনকে ভঙ্গ করার জন্য তারা তো ন্যায্য দাবিতে যে আমাদের বিচার করা হোক, বিচারের দাবিতে তারা অনশন করছে কালকের থেকে। এবং সেই অনশন চলাকালীন তাদেরকে বেধড়ক মার, পুলিশ এবং যারা সাজাপ্রাপ্ত আসামি আছে এরা মিলে বেধড়ক মার। কারা বিভাগের ডিজি অরুণ কুমার গুপ্ত জানিয়েছেন, মঙ্গলবারের ঘটনায় ডিআইজি পদমর্যাদার এক অফিসারকে তদন্তভার দেওয়া হয়েছে। দমদম জেল থেকে 8 বন্দীকে অন্যত্র সরানো হয়েছে। কিন্তু জেলের মধ্যে সাজাপ্রাপ্ত বন্দীরা কিভাবে সমান্তরাল প্রশাসন চালাতে পারে? কেন জেল প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না? তাহলে কি টাকার বখরা তাদের কাছে পৌঁছয় বলেই মুখ বন্ধ করে থাকেন পদস্থ কর্তারা, আর সাজাপ্রাপ্তদের দাদাগিরি চলে? প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। বিজন সরকারকে দিয়ে শুরু করব। বিজন, বাইরে তোলাবাজির প্রচুর অভিযোগ আমরা পাই, ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি, রাজারহাটে বিল্ডারদের কাছ থেকে তোলাবাজি, তো জেলের মধ্যেও তোলাবাজি, একটা সম্পূর্ণ প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চলছে। বিচারাধীন বন্দীরা অনশন তুলবে কিনা তার জন্য নেগোসিয়েশন করছে সাজাপ্রাপ্ত বন্দীরা। আমি বলছি যে কালকের এত বড় ঘটনা, জেলের মধ্যে কার্যত একটা সিন্ডিকেট চলছে। একজন অফিসার সাসপেন্ড হয়েছে, একটা বদলি হয়েছে,
একটা নামকাওয়াস্তে তদন্তের কথা বলছেন যিনি আধিকারিক তিনি। আমি বলছি যে এই সংঘর্ষ আটকাতে তারা যে ব্যর্থ হয়েছে শুধু তাই নয়, থানায় একটা অভিযোগ দায়ের হয়নি। মানে আমি বলছি কারা কর্তৃপক্ষ যুক্ত নয় এই গোটা ঘটনার সঙ্গে, এটা আমরা মানতে একেবারে রাজি নই। এবং এটাকে শুধু দুদল বন্দির মধ্যে মারপিট এইভাবে লঘু করে দেখলে হবে না। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সার্বিক জেলগুলোর ছবি। আপনার স্টোরিতে একটা গল্প দেখানো হলো, মানে যে ছবিটা উঠে এলো সেটা হচ্ছে 20,900 সামথিং এর মতো লোক থাকার কথা, তার থেকে বেশি আছে। তার মানে হচ্ছে একটা সংখ্যার আধিক্য একটা আছে, এক। দুই হচ্ছে যে যারা এই ধরনের ঘটনা ঘটালো 2/14 যে ওয়াচম্যানের মোবাইলকে কেন্দ্র করে ঘটনা যখন ঘটে গেছে, তারপরে তাদেরকে যদি ঠিকভাবে না রাখা যায়, আর যারা বন্দীদের বাড়ির মানুষ তারা অভিযোগ করছেন তাদেরকে টাকা দিতে হয়। আচ্ছা, ফুড তো মানে খাবার তো জেল থেকেই দেওয়ার কথা, দেওয়াও হয়। এতদিন ধরে কোনো অভিযোগ ছিল না, এতদিন ধরে কোনো অভিযোগ ছিল না, একদমই সবটাই। এবার একটা অর্ডার কিছুদিনের মধ্যে হয়েছে আর কি, সেটা হচ্ছে ফুড মনিটরিং কমিটি। ফুড মনিটরিং কমিটিতে কি কি দেখবে? একটা পরিমাণ দেখবে, তার গুণগত মান দেখবে। তুমি আমি দুজনেই, দর্শকরাও বুঝতে পারছেন কি দেখা হয় না, মানে কমিটি হলো তো বুঝলাম। এটা এখনো চালু হয়নি, আমি যেটার কথা চালু হতে যাচ্ছে আমি সেটার কথা বলছি। ফুড মনিটরিং কমিটিতে শুধুমাত্র কিন্তু সরকারের লোক থাকবে না, সেখানে থাকবে এনজিও কর্মীরা, সেখানে থাকবে আপনার যারা সমাজকর্মী তারা থাকবে, এবং সরকারি আধিকারিক তো থাকবে, এবং জাস্টিস মোল্লা কমিশনের যে সুপারিশ তাতে তো আছে রেগুলার 15 দিন অন্তর কমিশনের চেয়ারম্যান, স্থানীয় এমএলএ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জাস্টিস, বেশ মানে প্রতি 3 মাস অন্তর তাদের ভিজিট করতে হবে। আমি বলছি কমিটি, কমিশন এইগুলো যা রেকমেন্ডেশন করেছে তা নিয়ে আমার বলার কিছু নেই। আমার বলার কথা এই 2017 জুন মাসের ছবিটা, এই ছবিটা যেটা দেখা যাচ্ছে, কিছু নিশ্চিতভাবে ঘটনা না থাকলে, কিছু ঘটনা যদি কিছু দোষ না থাকে, এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসতো না। দোষ ত্রুটি না, রক্তগঙ্গা বইছে। একদম একদম। এই যে ঘটনাটা দেখা হয়েছে সেটা নিশ্চিতভাবে সংশোধনাগারের চিত্র হওয়া উচিত নয়, কোনোভাবেই নয়। কিন্তু অন্য দিক থেকে একটা চিত্র দেখা উচিত যে কালচারাল থেরাপি এই পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম চালু করা হয়, যেখানে নাটক, গান, ছবি আঁকা, যাত্রাপালা এইগুলো করে বিভিন্ন জায়গায় তাদের কি বলবো কালচারাল যে অনুষ্ঠান করানো হয় তাদের দিয়ে, তার থেকে তারা অর্থ ইনকাম করছে। সাজাপ্রাপ্ত বন্দীদের যে জেলে রাখা হয়, আগে যে পরিমাণ টাকা তারা পেত মজুরি হিসাবে, তার 3 গুণ বাড়ানো হয়েছে এখন 3টে ধাপে, স্কিল্ড, আনস্কিল্ড এবং সেমি স্কিল্ড, এই যে 3টে ধাপের টাকা বাড়ানো হয়েছে। আজকে আপনি একটা কথা বলি যে বিজন, তুমি যেগুলো বলছো কিরাম শোনাচ্ছে জানো তো, এখন 2017 ভারতবর্ষে কেউ যদি বলে যে রামরাজ্য চলে এসছে সেই রকম। মানে আমি বলছি কি হতে পারতো, কি হওয়া উচিত, কি হওয়া সুপারিশ করেছে, এর কোনোটা না। আমি বললাম টাকাটা বাড়ানো হয়েছে, এটা বাড়ানো অলরেডি হয়ে গেছে। কোনোটার সঙ্গে রক্তগঙ্গার ছবিটা যাচ্ছে না। আমি দ্রুত একবার বলছিলাম জন্মদিনের পার্টি, আমি আসবো জন্মদিনের পার্টির ছবিটা দেখি। নিশ্চয়ই বলে দিতে হবে না এই ছবি জন্মদিন উদযাপনের। এবার যে ব্যক্তি হাতে ছুরি নিয়ে কেক কাটছে তাকে দেখুন, চিনতে পারছেন? এ হলো পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্ত নাসের খান। এবার হয়তো আপনি ভাববেন নাসের খান তো 10 বছর সশ্রম কারাদণ্ডের সাজা কাটছে, এর মধ্যে আবার এই জন্মদিন পালন কোথায়? তাহলে চমকে ওঠার জন্য তৈরি থাকুন। এই ছবি দমদম সেন্ট্রাল জেলের ভেতরে। হ্যাঁ, ধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্ত নাসের সেখানেই এভাবে কেক কেটে জন্মদিন পালন করছে। নাসের খানের বাঁ পাশে এই বন্দির নাম গুঞ্জন ঘোষ, সে খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত। আর নাসেরের ডান পাশে দাঁড়ানো এই বন্দির নাম আজমল সিদ্দিকী, নারী পাচারে সাজাপ্রাপ্ত। দেখুন জেলের ভেতর কিভাবে একে অপরের গালে কেক মাখিয়ে উচ্ছ্বাসে মেতেছে এই বন্দিরা। আর গোটা পর্ব রেকর্ড হচ্ছে ভিডিও ক্যামেরায়। এসব দেখে আপনি নিশ্চয়ই চমকে উঠছেন, কিন্তু সূত্রের দাবি জেলের বন্দীদের কাছে এগুলো কোনো নতুন বিষয় নয়। সূত্রের দাবি সাজাপ্রাপ্ত বন্দীদের মোটা টাকা দিয়ে খুশি করে আপনি যদি ভালো ওয়ার্ডে ঢুকতে পারেন তাহলে এসব কোনো ব্যাপারই নয়। জন্মদিনের কেক থেকে দামি মোবাইল ফোন, সিম কার্ড, এমনকি মাদক দ্রব্য মেলে এক তুড়িতে। যেমন দমদম সেন্ট্রাল জেলের 2/11 নম্বর ওয়ার্ড, যেখানে এখন রয়েছে পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্ত নাসের খান ও সুমিত বাজাজ, সল্টলেকের পানশালার মালিক জগজিৎ সিংহ, নিউটাউনের একটি পানশালার মালিক আজমল সিদ্দিকী,
আপনি ভাবতে পারেন জেলের ভেতর মোবাইল ফোন ও সিম কার্ড পৌঁছয় কি করে। সেটাও হয় রীতিমতো ফিল্মি কায়দায়। কখনো পাউরুটির প্যাকেটে করে পাচার করা হয় মোবাইল ফোন, পেঁয়াজ বা আম কেটে তার ভেতরে পাঠানো হয় সিম কার্ড। নজরদারির ফাঁক বলে সেসব পৌঁছে যায় বন্দীদের সিন্ডিকেটের হাতে। মোবাইল ফোন পৌঁছে যায়, মাঝে মাঝে পৌঁছানোর কথা নয়, কিন্তু পৌঁছে যায়। সেটা সিস্টেমের মধ্যেই কিছু লুপহোলস থেকে যাচ্ছে। অভিযোগ, এই মোবাইল ব্যবহার করেই সংশোধনাগারের ভেতরে বসে নতুন অপরাধের জাল বনে অপরাধীরা। বরুণ বিশ্বাস খুনের তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছিল এই দমদম সেন্ট্রাল জেলে বসেই খুনের ছক কষে সুটিয়া গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরী, বীরেশ্বর ঢালি। মধ্যমগ্রাম জোড়া খুনে অভিযুক্ত পদও জেল থেকে মোবাইল ফোন মারফত এলাকায় অপরাধমূলক কাজকর্ম নিয়ন্ত্রণ করত বলে পুলিশ সূত্রে দাবি। এই চক্র যে কেবলমাত্র দমদম জেলে রয়েছে এমন নয়, রেসিডেন্সি জেলেও এভাবেই বন্দীদের হাতে পৌঁছয় মোবাইল বা মাদক দ্রব্য। এবিপি আনন্দের অন্তর্তদন্তে উঠে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য। দেখুন। दीजिएगा वो लिख देगा, वो चला जाएगा अंदर। अच्छा, आपको पक्का 11 बजे 10 बजे डाकेगा वहाँ से सुबह का। अगर दिन में करना है, इस टाइम करना है, तो आपको 1 बजे का अंदर में स्लिप आपको आगे डालना पड़ेगा। এই পুরোটাই কি প্রশাসনের নজর এড়িয়ে সম্ভব? ওয়াকিবহাল মহলের মতে মোটেও না। বকরার ভাগ যাচ্ছে সব জায়গায়, তাই রমরমিয়ে চলছে জেলের ভেতর অপরাধের এই চক্র। প্রকাশ দিনা, এবিপি আনন্দ, কলকাতা। সুকুমার বাবু, আপনার একটা পুরনো অভিযোগ যে এই একটা বিষয় আছে যেটায় কিন্তু আজকের জামানার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আরএসপির কাছে, তার কারণ কারারক্ষী সমিতি দীর্ঘদিন ধরে আপনারা চালিয়েছেন এবং অত্যন্ত সবথেকে শক্তিশালী সংগঠন। দশকের পর দশক ধরে আপনাদের সংগঠনের প্রশ্রয়, প্রত্যক্ষ প্রশ্রয় এই সিস্টেমটা গড়ে উঠেছে এবং বিশ্বনাথ চৌধুরী শুধু যখন কারামন্ত্রী ছিলেন সেই সময়টা না, তার আগে তারপরে সব সময় এই 17 একই ধরনের ট্র্যাডিশন চলে আসছে। সুকুমারবাবু, সুবিধাটা কি জানেন, যখন একটা ঘটনা ঘটে তার থেকে পরিত্রাণ পাওয়ার সহজ পদ্ধতি বা সহজ রাস্তাটা হচ্ছে অতীতের কথা কিছু স্মরণ করিয়ে দেওয়া, অতীতের কথা বলা। এ কথা নিশ্চিত করে আমরা বলবো না যে সবটাই একেবারে অত্যন্ত পরিচ্ছন্ন ছিল, আজকেই কলুষিত হয়েছে পরিস্থিতি যে কোথায় গেছে, এটা একটা করে ঘটনা ঘটছে, আপনারা টিভি চ্যানেলের মাধ্যমে তাকে সামনে আনার চেষ্টা করছেন, মানুষ জানছে যে এই ঘটনাটা ভয়াবহ। আপনি এটা বলতে পারেন যে দমদমে যেভাবে কমব্যাট ফোর্স নামানো হয়েছিল এর আগে নামানোর প্রয়োজন পড়েছিল না, কিন্তু আমি বলছি এই অভিযোগগুলো কিন্তু হ্যাঁ সেই সময় ছিল, অভিযোগগুলো কোনোটা ছিল, অস্বীকার করার কোনো কারণ নেই। অভিযোগগুলো সেদিন আধিকারিকরাই বলছেন, অন্যরা বলছে, সরকারের প্রশাসনের লোকেরা বলছে যে এগুলো ছিল, আছে, থাকবে, কিন্তু ব্যাপারটা সেখানে নয়। ব্যাপারটা এমন ভয়াবহতা রূপ অতীতে কখনো হয়নি। জেলখানার অভ্যন্তরে কমব্যাট ফোর্স নামছে, এর ভয়াবহতাটা বোঝা যায়, ভাবা যায়। আজকে পরিস্থিতিটা এত ভয়াবহ যে যাতে করে জেলখানার কয়েদিদের শায়েস্তা করতে কমব্যাট ফোর্স নামিয়ে হাতে রাইফেল দিয়ে নামাতে হচ্ছে যে তারা যদি শায়েস্তা না তাহলে গুলি চালাবার ব্যবস্থা করো। তারপরেও থানায় একটা অভিযোগ জমা হয়নি এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত আধিকারিক বরখাস্ত হননি, এখনো পর্যন্ত একজনকে ধরা হলো না, একজনকে বলা হলো না তোমার কারণে ঘটনাটা ঘটেছে, ধরা হোক না। ডিআইজি দিয়ে তো ইনকোয়ারিটা চলছে, আরে ইনকোয়ারি চলছে, ওদের লোক দেখানো, কিন্তু ভিতরে দেওয়া হয়নি। কমব্যাট ফোর্স তারা গিয়েছিল হয়তো, কিন্তু তাদেরকে লাগাতেই হয়নি, তার আগে বিষয়টা মিটেছে। যখন মন্ত্রী, এমপি, আমলারা, এই সমস্ত লোকেরা ঢুকতে আরম্ভ করলো, তখন পরিস্থিতিটা এই ধরনের ভয়াবহ আকার নিতে আরম্ভ করেছে। এবং আজকে আপনারা যদি ভালো করে আরো বিশ্লেষণ করেন তাহলে খুঁজে বার করা যাবে যে এই ভয়াবহতার রূপ পেল যখন থেকে দেখা গেল যে রাজ্যের 35 বছরের ইতিহাসে বলা যাবে না রাজ্যের একজন মন্ত্রী থাকাকালীন জেলখানার অভ্যন্তরে, বলা যাবে না একজন এমপি থাকাকালীন জেলখানার অভ্যন্তরে, এমনি তো নয়, সরকার তাদের এই সিস্টেমটা মন্ত্রী করে যাননি, না মন্ত্রী করে যাননি, তদানীন্তনকারে এটা বাড়লো। আচ্ছা, পাশাপাশি আরেকটা ঘটনা যেটা সত্যি সত্যি নজিরবিহীন, জেলের ওয়ার্ডেন ধরা পড়ছেন, কোনো প্রত্যন্ত গ্রামের, কোনো জেলার জেল নয়, একেবারে আলিপুর সেন্ট্রাল জেলের ওয়ার্ডেন ধরা পড়ছেন মাদক পাচারের দায়। তার সঙ্গে তার কাছ থেকে 46টা মাদক ট্যাবলেট পাওয়া যাচ্ছে। বলতে বাধ্য হচ্ছি, নজিরবিহীন ঘটনা। দেখুন। জেল ওয়ার্ডেন জেলে কাটিয়েছেন এমন অনেকেই দাবি করে থাকেন এই ওয়ার্ডেন পদে আসীন ব্যক্তিদের একাংশই নাকি জেলের হর্তা কর্তা বিধাতা, রীতিমতো তাদের দাদাগিরি চলে।
আর অভিযোগ এই ওয়ার্ডেনদের সাগরেদ হিসেবে কাজ করে সাজাপ্রাপ্ত বন্দীদের একাংশ। আর সব কিছু জেনেও না দেখার ভান করে বসে থাকেন উচ্চপদস্থ কর্তারা। কারণ অভিযোগ বখরা পৌঁছয় সব্বার কাছে, কিন্তু সবকিছুরই ব্যতিক্রম হয় মাঝে মধ্যে। যেমন মঙ্গলবার আলিপুর জেলে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় এক ওয়ার্ডেনকে, নাম দেবব্রত সেন। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 125 গ্রাম গাঁজা ও 76টি নাইট্রোজেন ট্যাবলেট। জেল সূত্রে দাবি, অনেকদিন ধরেই দেবব্রত সেনের বিরুদ্ধে বন্দীদের কাছে মাদক পাচারের অভিযোগ উঠছিল। এই প্রেক্ষিতে তাঁর ওপর নজর রাখতে শুরু করেন আলিপুর জেলের সুপার। মঙ্গলবার রাতে একেবারে হাতে নাতে ধরা পড়ার পর গ্রেফতার করা হয় দেবব্রতকে। বুধবার আদালতে তোলা হলে ওয়ার্ডেনকে দুদিনের পুলিশ হেফাজতে পাঠায় আদালত। সে মাদক দ্রব্য নিয়ে জেলের ইনমেটসদের যারা আন্ডার ট্রায়াল বিজনেস তাদেরকে সাপ্লাই করে, তাকে সুপারিনটেন্ডেন্ট নিজে ধরে আলিপুর থানাকে করেন। তার আজকে প্রডিউস করা হয় কোর্টে আমাদের প্রেয়ারে জাজ সাহেব তাকে 2-3 জনে পিছিয়ে দিয়েছেন। এই ঘটনা ঘিরে বিভিন্ন মহলে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে। তাহলে কি বিভিন্ন জেলে এরকমই চক্র কাজ করে চলেছে? কিন্তু ওয়ার্ডেন হোক কিংবা সাজাপ্রাপ্ত বন্দীদের একাংশ, কেন তাদের বিরুদ্ধে বারবার জেলের মধ্যেই চক্র চালানোর অভিযোগ ওঠে? জল নেই, খাবার জল দেয় না, আমাদের অত্যাচার শেষ নেই, মশার কামড়। এবং ওইখানে যারা লাইফার আছে তাদের যা ব্যবহার অসভ্যর মতো, সুপারের ব্যবহার খারাপ। লাইফাররা আমাদের উপর অত্যাচার করে, যারা লাইফার আমরা কনভিট বসতে পারছি, ওখানে ভিতরের লোক প্রচেষ্টা দিচ্ছে, ওই টাইপেরই চলছে। জেলের মধ্যেই চলছে অপরাধ, আদৌ কি কোনোদিন বন্ধ হবে? ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। রঞ্জিত সুরের কাছে যাব। রঞ্জিত বাবু, এই অপরাধে একজন সাধারণ মানুষ যদি ধরা পড়েন, তার দোষ প্রমাণিত হয়, প্রথমবার 10 বছরের সাজা, দ্বিতীয়বার ধরা পড়লে যাবজ্জীবন। আমি বলছি ওয়ার্ডেন নিজে 46টা মাদক ট্যাবলেট, গাঁজা ইত্যাদি নিয়ে ধরা পড়ছেন, কোনো বিরোধীদের অভিযোগ নয়, এবিপি আনন্দর ক্যামেরা ধরা পড়েনি, একেবারে পুলিশ ধরে তাকে কোর্টে প্লেস করছে। এ হচ্ছেটা কি? এবং এই যে আপনাদের রিপোর্টটা, গোটা রিপোর্টে একেবারে যতটা দেখিয়েছে 100% ঠিক, আগা পাঁচতলা প্রত্যেকটা তথ্য। এটাই হচ্ছে আজকের ছবি। দুর্ভাগ্য এটাই যে সরকারের রং পাল্টেছে, পতাকার রং পাল্টেছে। যে কর্মচারী ইউনিয়নগুলোর কথা বলছিলেন তাদের পতাকার রং পাল্টেছে, একেবারে ভুয়ো পাল্টে গেছে। কিন্তু একেবারে তারা আদর্শ ছাত্রের মতো আগের সব বামফ্রন্টের থেকে একেবারে হুবহু শিখেছে। এবং দুর্নীতিটা আপনারা একদম ঠিক বলেছেন, উপর থেকে নিচ পর্যন্ত চরম। এবং আপনার জেনে আশ্চর্য হবেন যে এই যে সমস্ত দরিদ্র আসামি, তাদেরকে জল কিনে খেতে হয়, তাদেরকে দৈনিক জ্যারিকেনে করে জল কিনে খেতে হয়, কারণ ওখানে যে ট্যাঙ্ক আছে। বলছেন এই আত্মীয়রা যে সাধারণ জেল কর্তৃপক্ষ, মানে সরকারের যে খাবার, সেটাও পয়সা দিয়ে কিনে খেতে হয়, এবং সেটাও পয়সা দিয়ে খেতে হয়, সপ্তাহে 1500 টাকা করে দিতে হয়। কালকের অভিযোগটা কি, মানে বিচারাধীন বন্দীদের অনশন ভাঙাতে কারা কর্তৃপক্ষ ব্যবহার করছেন সাজাপ্রাপ্ত বন্দীদের, যে মেরে তুলে দাও, এই তো অভিযোগ। হ্যাঁ, এবং যেটা মানে ঘটনা সেইটা হচ্ছে যে এখন আরো ব্যাকফায়ার করলো, অবশ্যই লোভটা আরো অনেক বেড়ে গেছে, মানে এদের চাপটা অনেক বেড়ে গেছে। তার কারণ হচ্ছে দুটো খুব গুরুত্বপূর্ণ, এক হচ্ছে ওষুধ আর মাংস। এই দুটো এখন অনলাইনে কেনা হয়, এখান থেকে কাটমানি খাওয়ার অধিকারটা চলে গেছে অনেক উঁচুতে, এবং মন্ত্রী এবং ডিজি আইজি এই লেভেলে, যার ফলে তলাকার লেভেলে রোজগার কমে গেছে। এবং এই চাপটা নিচের দিকে আরও বেশি লুট করা বন্দীদের থেকে, সেটা প্রবণতা আরও বেড়েছে, চাপ আরও বেড়েছে, এবং অসহ্য একটা জায়গায় চলে গেছে। এই ঘটনাতে যেখানে বন্দীরা দিনের পর দিন কোর্টে যাচ্ছে, কোনো হিয়ারিং হচ্ছে না, বিচারক নেই, এবং আপনি আশ্চর্য হবেন যে 90% বন্দির হচ্ছে গাঁজা কেস, নার্কোটিক কেস। তো 90% মানুষ কি গাঁজা খায়? পুলিশ ধরছে, কলেজ থেকে তুলে নিয়ে যাচ্ছে, সামান্য মারামারি কেস, গাঁজা কেস দিয়ে দেবো, নাহলে জাল নোট কেস দেবো, এত টাকা দে, না দিলে গাঁজা কেস দিয়ে চালান। কোনো বিচারক কোনো প্রশ্ন তোলে না, দিনের পর দিন, বছরের পর বছর। আপনি যদি ওখানে যান, আজকে আমরা সারাদিন ওখানে কাটিয়েছি, আপনার চোখ ফেটে জল আসবে। মানুষগুলো সবই দরিদ্র, খেটে খাওয়া মানুষ। 11.5 লক্ষ মামলা নিচতলার কোর্টগুলোতে পেন্ডিং। এই হচ্ছে বিচারের বাণী, এই হচ্ছে রাজ্যের অবস্থা। বিচারপতি নেই, কোর্টগুলো ঘরগুলো ভেঙে পড়ছে, বসার অবস্থা নেই, সাধারণ দরিদ্র মানুষ তারা যাবে কোথায়? আমি বলছি এই ফিগারটাও মারাত্মক। নিম্ন আদালতে 11.5 লক্ষ কেস পেন্ডিং। আমি বলছি যে তুমি বলছিলে না বিজন, যে ওভারলোডের যত থাকার কথা তার থেকে অনেক গুণ বেশি থাকবে, অবধারিত।
কোনো সলিউশন দেখছি না। কথা বলি যে জলের ব্যবস্থাটা, জল কিন্তু আছে, কোথাও কোনোদিন হয়তো বন্ধ থাকতে পারে। আমি বলি খাবার জল, পানীয় জল, আমি বলছি পানীয় জল নিশ্চিতভাবে সমস্ত জায়গায় আছে, কোনোদিন অসুবিধে হতে পারে। আমি বলছি ট্যাঙ্কের জল যদি পিউরিফাইড হয় তো কাটমানিটা পাওয়া যাবে না। ওয়ার্ডেন গ্রেপ্তার হয়েছে, তাই তো? এটা তো কেউ অভিযোগ করেনি, না বিরোধী দল না আপনারা। আমি বলছি আমি বলতে চাইছি সরকার চাইছে যে এই ধরনের যারা ঘটনা ঘটাবে তাদেরকে আমরা গ্রেপ্তার করব এবং তাদের সাজা হোক, কিন্তু এই প্রশ্নটা কেউ তোলেনি। আমি অভিনন্দন দিচ্ছি, কিন্তু আমি বলছি আমাদের আশঙ্কা এবং বাস্তব ছবিগুলো যা যা আমরা দেখালাম তাই বলে যে এটা হিমশৈলের চূড়া মাত্র। এটা হতে পারে, কেউ জানে না। আমি দ্রুত একবার দেখো, অবশ্যই তুমি ঠিক বলেছো, অন্য জেলে হতে পারে। 2/11 অদ্ভুত একটা পরিষেবা এই জেল চত্বরে দেখা যায়। 2/11 ঠিক কি বিশ্বাস করবেন? প্রত্যেকটা জিনিস যেটা সরকারি কোষাগার থেকেও আসে তার জন্য দাম দিতে হয়, তার রেট চার্ট অবধি আছে। দেখুন, নামেই সংশোধনাগার, কিন্তু জেলের ভেতর যে আদতে কি হয় তা নিয়ে জল্পনার শেষ নেই। আর সেই সব জল্পনায় রসদ যোগায় রূপলী পর্দার এই সব দৃশ্য। কিন্তু এই সব দৃশ্য কি নেহাতি কাল্পনিক? জেল থেকে মুক্তিপ্রাপ্ত বন্দীদের দাবি মোটেই না। এক্ষেত্রে রিলের সঙ্গে রিয়েলের বিশেষ ফারাক নেই। এমনকি যে দমদম সেন্ট্রাল জেলে বন্দীদের সংঘর্ষ ঘটেছে সেখানেও নাকি এরকমই একটি বিলাসবহুল ভিআইপি ওয়ার্ড আছে, যার নাম 2/11। তবে সূত্রের দাবি এই ওয়ার্ডে কারা থাকবেন সেটা জেল ঠিক করে না, ঠিক করে জেলের ভেতরে থাকা সাজাপ্রাপ্ত আসামিদের একটি সিন্ডিকেট। জেল সূত্রে দাবি এর একদম মাথায় রয়েছে খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত পঞ্চাননশীল। তার অধীনে রয়েছে পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্ত সুমিত বাজাজ ও নাসের খান। একটা সিন্ডিকেট আছে যারা দীর্ঘদিন ওরা আছে, জেলটা ওরাই নিয়ন্ত্রণ করে। এই আমরা ধরুন নতুন কেউ যাবে, সে কোন ঘরে যাবে, কিভাবে থাকবে, তার কাছ থেকে কিভাবে টাকা নেওয়া যায়, এইগুলো সব কনভিক্টদের আন্ডারে থাকে। আচ্ছা, খাবার দাবারে এইভাবে সুপার সাহেব অনশন মানে ডাইরেক্ট উনি লাঠি চার্জ করে ওই সিন্ডিকেটের লোক কিছু গুন্ডা বাহিনী আছে ওদেরকে দিয়ে কালকে সকালে হঠাৎ আমাদের উপরে হামলা। মারধরের সময় জেল কর্তৃপক্ষের সিপাহীদের লাঠি এসবগুলো নিয়ে আসা হয়েছিল। এই সিন্ডিকেট কিভাবে কাজ করে? কোনো বন্দী জেলে গেলে প্রথম রাত তাকে কাটাতে হয় আমদানি সেলে। সূত্রের দাবি রাতেই সেই বন্দির কাছে পৌঁছে যায় পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্ত সুমিত বাজাজ। কথায় কথায় আলাপ জমিয়ে তার অপরাধ ইতিবৃত্ত, আর্থিক অবস্থা সব জেনে নেয় সে। সেই সঙ্গে জিজ্ঞাসা করে নেয় কি কি লাগবে। এরপর সকালে বন্দির কাছে যায় পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে আরেক সাজাপ্রাপ্ত নাসের খান। চা বিস্কুট খাইয়ে সে একেবারে রেড চার্টের কায়দায় বুঝিয়ে দেয় কোন সুযোগ সুবিধের জন্য কত টাকা দিতে হবে। আর জেল সূত্রে চাঞ্চল্যকর দাবি হলো এই সিন্ডিকেটের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে জেলের ওপর মহলের। বকরার ভাগ যায় তাদের কাছেও। তাদের সম্মতিতেই দিনের পর দিন চলে এই কারবার। সূত্রের দাবি দমদম সেন্ট্রাল জেলের সব থেকে বিলাসবহুল ওয়ার্ড অর্থাৎ 2/11 থাকতে গেলে সাজাপ্রাপ্তদের এই সিন্ডিকেটকে এক লপ্তে 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত দিতে হয়। কিন্তু কি এমন সুযোগ সুবিধা মেলে এই ওয়ার্ডে? সূত্রের দাবি 2/11 মানে জেলের ভেতর এক অন্য জগৎ। টেলিভিশন, বিছানা, পরিচ্ছন্ন শৌচাগার সব একেবারে বাড়ির মতো। সেই সঙ্গে মাছ মাংস থেকে বিরিয়ানি, তন্দুরির মতো খাবার, মিনারেল ওয়াটার থেকে মদ এসে যায় এক ইশারায়। রয়েছে মাসাজের ব্যবস্থাও। টাকা দিলেই পাওয়া যাবে মাটন থেকে চিকেন। বন্দির আত্মীয়দের অভিযোগ, টাকা দিলেই পাওয়া যাবে অতিরিক্ত সুবিধে। কিন্তু সবার তো আর এত টাকা দেওয়ার সামর্থ্য থাকে না। সেক্ষেত্রে যে যেমন টাকা দেয় তার জন্য বরাদ্দ হয় সেরকমই ওয়ার্ড। অবশ্য তাদের কাছ থেকে টাকা আদায়ের অন্য ফিকির আছে। বিচারাধীন বন্দীদের দাবি অন্যান্য ওয়ার্ডে থাকা বন্দীদের পেট ভরে খাবারটুকু পর্যন্ত মেলে না, সেজন্য গুনতে হয় প্রচুর টাকা। সেই রেট চার্ট দেখলে আপনি চমকে উঠবেন। 1 পিস মাছ 20 থেকে 45 টাকা, মুরগির মাংস 1 পিস 25 টাকা, 1 প্লেট মাংস 70 থেকে 100 টাকা, একটা কচুরি 6 টাকা। খাবার টাবার এরা বিক্রি করে, যারা মানে মেট আছে, যারা সাজাপ্রাপ্ত আসামি, ওরা খাবার টাবার বিক্রি করে। মাঝে 40 টাকা নেয়, 50 টাকা নেয়, মাংসর লেগে 70 টাকা 60 টাকা। অভিযোগ যারা টাকা দিতে পারে না তাদের ওপর সাজাপ্রাপ্ত বন্দীদের সিন্ডিকেট নির্মম অত্যাচার চালায়, যাতে বাধ্য হয়ে অন্য সেলে যাওয়ার জন্য তারা টাকা দিয়ে দেয়।
দীর্ঘদিন ধরে জমতে থাকা এই ক্ষোভই মঙ্গলবারের সংঘর্ষের অন্যতম কারণ বলে জেল সূত্রে দাবি। প্রকাশ সিনহা ও সমীরণ পাল, এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার 1। ওয়াইল্ডস্টোন পারফিউমস, লোক তো নোটিস করবেই। পার্টনার বাই, অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার। এক্সাইড ইনভার্টিউলার, চলবে দ্বিগুণ। এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।